হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের সন্ধ্যা 6টার স্পেশাল এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আসন্ন জানুয়ারি 2026-এ কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। 3rd ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, আজ এবং কাল বা পারলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলো করে নেবে। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটোতেই ফর্ম ফিল আপ করা যাচ্ছে। একজন ক্যান্ডিডেট দুটোতেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যদি ওই বেসিক যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা ম্যাচ করে যায়। ঠিক আছে, তো সময় নষ্ট না করে শুরু করছি আমাদের যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা। এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জেনারেল নলেজ বা বলতে পারো জেনারেল স্টাডিজ, যেটাই তোমরা বলো না কেন, সেটা আমরা ডিসকাস করছি অধ্যায়ভিত্তিকভাবে। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে আরবিআই এর হার্ভিঙ্গার 2025 হ্যাকাথনের মূল থিম কি ছিল? ঠিক আছে, হার্ভিঙ্গার 2025 হ্যাকাথনের মূল থিম কি ছিল? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট, যেটা হচ্ছে আমাদের অক্টোবরেই এই অনুষ্ঠানটা হয়েছে। যেটার মূল থিম কি ছিল সেটা বলতে হবে। এবিসিডির মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে নিচে তোমরা কমেন্ট সেকশনে অথবা লাইভ চ্যাট অপশন যেটা চলছে সেখানে তোমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারো। সঠিক উত্তর অপশন নাম্বার বি, সিকিউর ব্যাংকিং, পাসওয়ার্ড বাই আইডেন্টিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনক্লুসিভিটি। দেখো, একটা কথা হচ্ছে, যেগুলো বিশেষ বিশেষ যেগুলো সামিট হচ্ছে বা বিশেষ বিশেষ যেগুলো সভা হচ্ছে বা বিশেষ বিশেষ যেগুলো দিবস পালিত হচ্ছে, সেগুলোর থিমগুলো ভালো করে দেখে রাখতে হবে। থিমগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো পরের নম্বরে আসবো। কোন ভারতীয় রাজ্য তার প্রথম আন্ডার ওয়াটার টানেল নির্মাণ করতে যাচ্ছে? আন্ডার ওয়াটার টানেল, বা যেটাকে বলা যেতে পারে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো নামেও যেটা পরিচিতি লাভ করতে চলেছে গোটা ভারতবর্ষে প্রথম, কোন রাজ্য? অপশন নাম্বার এ কেরল, অপশন নাম্বার বি পশ্চিমবঙ্গ, অপশন নাম্বার সি মধ্যপ্রদেশ, কোনোটি নয়। সঠিক উত্তর অপশন নাম্বার বি পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ঠিকই শুনেছ, অবাক হওয়ার কিছু নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা প্রথম করতে চলেছে। কোথায়? হাওড়া ময়দান থেকে শুরু করে এসপ্ল্যানেড রয়েছে, যেটা ধর্মতলা বা এসপ্ল্যানেডের যে মেট্রো স্টেশন রয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত এটা কিন্তু হতে চলেছে। ঠিক আছে, এটা হতে চলেছে। এবং যেটা বর্তমানে যেটাকে কি বলা হচ্ছে, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। ওকে, সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি ভালো করে পড়বে, যেহেতু তোমরা পশ্চিমবঙ্গেরই কোনো একটা পরীক্ষা দিতে চাইছো। নেক্সট, বজরং সেতু কোন শহরে নির্মাণ করা হচ্ছে? বজরং সেতু, ঠিক আছে, নামটা শুনে বুঝতে পেরেছো এটা কিন্তু পশ্চিমবঙ্গের নাম হবে না। হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ নাকি নৈনিতাল? অপশনে পশ্চিমবঙ্গের কোনো জায়গার নামও নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? বজরং সেতু কোন শহরে নির্মাণ করা হচ্ছে? সঠিক উত্তর অপশন নাম্বারে হরিদ্বার। হরিদ্বার কোন স্টেটে রয়েছে? নিচে জানাবে, এটা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, হরিদ্বার কোন স্টেটে রয়েছে। পরের নাম্বারে আসবো, কোন দেশ জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025-এ নিজেদের নাম প্রত্যাহার করেছে? কিছু কিছু প্রশ্ন কেমন আসে যে এই যে মনে করে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ঠিক আছে, তো এই বিষয়গুলো আসে। ঠিক আছে, এটা কোথায় হবে? এটা কিন্তু আমাদের ভারতবর্ষেই হতে চলেছে। ইন্ডিয়ার দুটো শহর, একটা কি চেন্নাই আর মাদুরাই। ঠিক আছে, যেটাকে দক্ষিণ ভারত হিসেবে আমরা চিনে থাকি, চেন্নাই এবং মাদুরাই। তার মধ্যে কোন দেশ এটাতে অংশগ্রহণ করবে না? যার মধ্যে 24টা দেশ পার্টিসিপেট করতে চলেছে, বাট কে পার্টিসিপেট করতে চলেছে না বা করবে না সেটা হচ্ছে অপশন নাম্বার সি, পাকিস্তান। কেন? কিছু সিকিউরিটি রিজনের জন্য তারা এই টুর্নামেন্টটা কি করেছে? প্রত্যাহার করেছে। সো অপশন নাম্বার সি, পাকিস্তান। এরপর, গুগল ক্লাউডের নতুন চিফ প্রোডাক্ট ও বিজনেস অফিসার কে? প্রোডাক্ট ও বিজনেস অফিসার, চিফ প্রোডাক্ট অ্যান্ড বিজনেস অফিসার কে গুগল ক্লাউডের? গুগল ক্লাউড আমাদের প্রত্যেকের কাছেই থাকে, আমাদের ফোনে, আমাদের পিসিতে থাকে, তাই তো? তো বলতে হবে এটার নতুন অফিসার কে। কার্তিক নারায়ণ, সুন্দর পিচাই, সত্য নাদেলা নাকি কোনোটি নয়?
সঠিক উত্তর অপশন নাম্বার এ, কার্তিক নারায়ণ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, এবার আমাদের চলে আসলো কিছু জিকের কোয়েশ্চেন। আমি বারংবার বলছি, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 8 পর্যন্ত করলেও যথেষ্ট হয়ে যাবে। তোমরা যদি বইগুলো পড়তে থাকো, বইগুলো যদি পেতে থাকো, বুকসগুলো, তাহলে কিন্তু তোমাদের সমস্তটা হয়ে যাবে। এবং আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ চলছে, আমি আরেকবার একটু অ্যানাউন্স করে দিই তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য। গ্রুপ সি অ্যান্ড ডি যে আমাদের ব্যাচ চলছে, যেই ব্যাচে এখন বর্তমানে কিন্তু স্পেশাল অফার চলছে, সেই ব্যাচে আমাদের এই বিশেষ করে ক্লাস 6 টু ক্লাস 8-এর যে বইগুলো, সেই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সেখানে নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তোমরা নিতে পারো আমাদের ব্যাচে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে। স্পেশাল অফার সহকারে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারো, যেটা জানুয়ারিতে এক্সাম হতে চলেছে। ঠিক আছে, চলো এই কোশ্চেন অ্যান্সারটা নিয়ে নেব। শেরশাহের প্রকৃত নাম কি? শেরশাহ কে ছিলেন সেটা আগে জেনে নিই। শেরশাহ ছিলেন হুমায়ুনকে পরাজিত করার পর, মানে মুঘল বাদশাহ হুমায়ুনকে পরাজিত করার পর দিল্লির সিংহাসনে আফগান শাসন পরিচালিত করা এবং তার পাশাপাশি মুঘল সাম্রাজ্যের পতন ঘটানো। ঠিক আছে, একটা পিরিয়ড পর্যন্ত সেই বিখ্যাত বা সেই প্রভাবশালী আফগান একজন শাসক, তার আসল নাম কি ছিল বলতে হবে। ফরিদ খাঁ, শের খাঁ, ফরিদুর উদ্দিন নাকি শের আলী? সঠিক উত্তর অপশন নাম্বারে ফরিদ খাঁ। তারপর তিনি যখন একজন বাঘ শিকার করেছিল একটা, তারপরে তার নাম হয় শের খাঁ, তারপর তিনি সিংহাসনে দখল করে সেটাকে শের শাহ নাম নিয়ে তিনি দখল করেছিলেন। এবং মাত্র 5 বছর তিনি সাম্রাজ্য স্থাপন করেন, নিজের 5 বছর সেখানে সাম্রাজ্য করেন, যার মধ্যে তিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডকে গ্র্যান্ড গ্র্যান্ড ট্র্যাঙ্ক ঠিক আছে, রোডকে তিনি আরও অনেক বড় করেছেন এবং বিশ্ব মানে সেটাকে তৈরি করেছেন। তারপর তিনি কবুলিয়ত ও পাট্টা, আমি একটু বলে দিই, কবুলিয়ত ও পাট্টা এই দুটোকে পরিচালনা বা এই দুটোকে চালু করেন। কবুলিয়ত ও পাট্টা হচ্ছে দুইটা দলিল। কিরকম দলিল? পাট্টা হচ্ছে কৃষকদেরকে দিয়ে দেয়, কৃষকদের নিজেদের নামে কত পরিমাণ জমি রয়েছে সেটা হচ্ছে কৃষকের অধিকার সেখানে তৈরি হয়। আর কবুলিয়ত হচ্ছে কৃষকদের যেটাকে আমরা বলি টিপ ছাপ বা যেটাকে আমরা বলি থাম্ব ইমপ্রেশন দেওয়া। সেই কবুলিয়ত নামা যেখানে দেওয়া থাকে যে কার কত পরিমাণ জমিতে কত পরিমাণ ট্যাক্স সে দেওয়ার জন্য সে কবুল করেছে, কবুল মানে যে স্বীকারোক্তি এক রকমের। ঠিক আছে, তিনি ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেছেন, ঘোড়ার পিঠে ডাক। ঠিক আছে, তিনি যেটাকে উলাক বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো বিভিন্ন রকমের তিনি কাজ কিন্তু করেছিলেন তার 5 বছরের শাসনকালে। ওকে, এরপরে আসি, শেরশাহ কোন যুদ্ধে বিজয়ী হয়ে সিংহাসন আরোহণ করেন? শেরশাহের সঙ্গে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল, প্রথমেই বললাম। ঠিক আছে, হুমায়ুনের সাথে যুদ্ধ হয়, দুটো যুদ্ধ হয়, কিন্তু হুমায়ুনের সাথে কোন যুদ্ধে জয়লাভের পর হুমায়ুন পালিয়ে যায় এবং তারপর শেরশাহ সিংহাসন লাভ করেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, সরি সি, চৌসার যুদ্ধ। চৌসার কোথায় রয়েছে? বিহার। বিহারের চৌসার যুদ্ধে এই যুদ্ধ হয়ে মানে এখানে হয়েছিল যুদ্ধটা। কবে? 1539 খ্রিস্টাব্দে। শেরশাহ থেকে একটা কোয়েশ্চেন আসে বারবার, যে শেরশাহর যে তার কবর বলা যেতে পারে বা তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল, সেটা কোথায়? সেটা হচ্ছে বিহারের সাসারামে। ঠিক আছে, বিহারের সাসারামে তাকে কি দেওয়া হয়েছে? কবর দেওয়া হয়েছিল। নেক্সট আসি, সমাধি কবর যাই বল না কেন, শেরশাহ কত অংশ উৎপাদন রাজস্ব হিসেবে গ্রহণ করতেন? মানে মোট উৎপাদিত ফসলের কত পার্সেন্ট রাজস্ব দিতে হতো শেরশাহকে, মানে শেরশাহের কাছে কৃষকরা দিত? 1/দ্বিতীয়াংশ, 1/তৃতীয়াংশ থেকে 1/চতুর্থাংশ, মানে 1/দ্বিতীয়াংশ কিভাবে আমরা লিখবো? 1/2। এটা আমরা কি করে লিখবো? 1/3 অথবা 1/4। 1/পঞ্চমাংশ মানে 1/5। কোনটা দেওয়া হতো? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 1/তৃতীয়াংশ বা 1/চতুর্থাংশ, মানে হতে পারে সেটা 33% অথবা হতে পারে সেটা 25%। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে কৃষকদের থাকতো। এরপর শেরশাহের রাজস্ব কর্মচারীদের কি বলা হতো? যারা শেরশাহের হয়ে রাজস্ব গ্রহণ করত, রাজস্ব আদায় করত, তাদেরকে কি বলা হতো? আমিন ও মুন্সি, জমিদার ও তালুকদার, চৌধুরী ও পাটোয়ারি, কোনোটিই নয়। রাজস্ব কর্মচারীদেরকে কি বলা হতো? রাজস্ব কর্মচারীদের কি হতো, কি কাজ ছিল? জমি
মাপযোগ করা প্লাস রাজস্ব আদায় করা। এটা কে করতো? অপশন নাম্বার এ আমিন ও মুন্সি। আমি জানি না তোমরা প্রত্যেকে এই আমিন শব্দটার সঙ্গে পরিচিত কিনা, বর্তমানেও কিন্তু এই শব্দটা প্রচলিত রয়েছে। কোথায় দেখবে? যখনই দেখবে বাড়ি বা কোনো জমি জমা পরিমাপ করা হচ্ছে, তখন দেখবে একজন লোক, একজন মানুষ আসেন, যিনি ফিতা ফেলছেন, ফিতা ফেলে সব কিছু মাপ করছেন, লিখছেন, এবং তারপর একটা তিনি ডায়াগ্রামের মতন তিনি একটা ডিজাইন ড্র করে দিয়ে চলে যাচ্ছেন। তিনি হচ্ছেন আমিন। ঠিক আছে, সো আমিন ও মুন্সি, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর প্রশ্ন নম্বর 10, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে একটা মাইলস্টোন, ভারতের বলা যেতে পারে যে ভারতের ইতিহাসের একটা মাইলস্টোন, বিশেষ করে দিল্লির ইতিহাসে একটা মাইলস্টোন, নর্থ ইন্ডিয়ার ইতিহাসে একটা মাইলস্টোন। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধটা কবে হয়েছিল নিয়ে নেব, তারপর ডিটেলসটা আলোচনা করব। সঠিক উত্তর অপশন নাম্বারে 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কবে? 1526 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে রেখেছি কাদের কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, যেটা আমরা এক্ষুনি জানলাম 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো, পানিপথের মোট 3টা যুদ্ধ হয়, 3টা। আজকে 3টা যুদ্ধ থেকে প্রশ্ন রেখেছি, যাতে করে তোমাদের যে ডাউটগুলো থাকে না পানিপথের যুদ্ধ নিয়ে, এই ডাউটগুলো আজকে ক্লিয়ার করে দিতে পারি। তো পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি। বাবর কে ছিল? বাবর ছিল হচ্ছে পরগনার শাসক। ঠিক আছে, পরগনার, উজবেকিস্তান বর্তমানে। আর ইব্রাহিম লোদি কে ছিল? দিল্লি সুলতান। ঘটনাটা কিরকম ভাবে ঘটেছিল? এই ইব্রাহিম লোদির যে একজন ভাই ছিল, কি নাম? দৌলত খাঁ লোদি। গল্পগুলো মনে রাখবে, তাহলে না ভুলবে না বিষয়গুলো। এই দৌলত খাঁ লোদিরও দিল্লি সুলতানাতের উপরে নজর ছিল, কিন্তু যেহেতু ইব্রাহিম লোদি সিংহাসন লাভ করলেন, সেই কারণে দৌলত খাঁ লোদি কি করলেন? দৌলত খাঁ লোদি বাবরকে ইনভাইট করলো। ঠিক আছে, ইনভাইট করলো কি জন্য? যে আপনি সেনাবাহিনী নিয়ে আসুন, এবং সমস্ত ডিটেলস, ইনসাইডার যত ডিটেলস থাকে সেটা বাবরকে পাস অন করা হলো। তো বাবর কি করলো? বাবর প্রথম এই যুদ্ধে কামান ব্যবহার করলেন এবং রুমি কৌশল অবলম্বন করলেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লাস 6-7-এর বইতে একদম সুন্দরভাবে খুঁটিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, 7-8-এর বইতে। রুমি কৌশলটা কি? রুমি কৌশল হচ্ছে, সামনে ধরে নাও এটা হচ্ছে এনিমি, এটা হচ্ছে এনিমি। ঠিক আছে, আর তাহলে কি করলো? সামনে এগুলো হচ্ছে গোলন্দাজ, মানে গোলা বর্ষণ করা হচ্ছে, দিয়ে সামনে এখানে ডিস্ট্রয় করা হচ্ছে। আর দুই দল পেছন দিয়ে, ঘোড়সাবাররা পেছন দিয়ে গিয়ে পেছন থেকে আক্রমণ। তো সামনে থেকে গোলন্দাজ এবং পেছন থেকে ঘোড়সাবারদের আক্রমণে কি হলো? গোটা যে সেনাবাহিনী সেটা ধরাশায়ী হয়ে গেল। ঠিক আছে, সো অপশন নাম্বার এ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 খ্রিস্টাব্দে কি হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। আসি পরের নাম্বারে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 তো প্রথমটা হয়, দ্বিতীয়টা কবে হয়েছিল? 1556, 1561? অবশ্যই 1556-তে। ঠিক আছে, দ্বিতীয়টা হয়েছিল 1556-তে। কার কার মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চলো পরের প্রশ্নে রেখেছি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 1556 সালে হয়, সেটা কাদের মধ্যে হয়েছিল? আমি কিছুক্ষণ আগেই বললাম না যে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল কিছু সময়ের জন্য, তারপরে সেটাকে আবার পুনরুদ্ধার করা হয়। পুনরুদ্ধার করেন কে, সেটা আমরা জানবো, যাকে মুঘল সাম্রাজ্যের পুনঃ প্রতিষ্ঠাতা বলা হয়। ঠিক আছে, পুনঃ প্রতিষ্ঠাতা মানে কি? মানে একবার তো প্রতিষ্ঠা করেছিল কে? বাবর। এবার পুনঃ প্রতিষ্ঠাতা বলা হচ্ছে কাকে? আকবরকে। আকবরের সাথে কার যুদ্ধ হয়েছিল? আকবরের সাথে হিমু। ঠিক আছে, হিমুর যুদ্ধ হয়েছিল। সো অপশন নাম্বার বি, আকবরের সাথে হিমুর যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, বলতে পারবে পানিপথ বর্তমানে ভারতের কোন রাজ্যে রয়েছে? এটা একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। বর্তমানে কোন রাজ্যে পানিপথ রয়েছে? এটা তাহলে হোমওয়ার্ক থাকলো, কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধটা বাকি থাকলো। তাহলে বলো যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? তাহলে 1526-এ প্রথম পানিপথ, কার কার মধ্যে? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি, তাই না? ইব্রাহিম লোদি। উইনার কে? উইনার ছিল বাবর। সেকেন্ডটা কার মধ্যে হয়েছিল? 1556-তে দ্বিতীয়, কার কার মধ্যে? আকবর ভার্সেস হিমু। মনে থাকবে তো প্রত্যেকের? কে জয়লাভ করেছিল? আকবর।
তাহলে 1761-তে হয়েছিল তৃতীয়টা। ঠিক আছে, তৃতীয়টা কার কার মধ্যে হয়েছিল বলো? 1761-তে কার কার মধ্যে হয়েছিল? এটা তো হয়ে গেল, এটা তো প্রথম, এটা তো দ্বিতীয়, তাহলে বাকি থাকলো কে? আহমদ শাহ আবদালি ও মারাঠা। ঠিক আছে, পারস্যের শাসক আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। বোঝা গেছে? তাহলে তিনটা যুদ্ধ সম্পর্কে আমাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না। এটা মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে বিষয়গুলোকে। নেক্সটে আসি, খানোয়ার যুদ্ধে বাবর কার বিরুদ্ধে লড়াই করেছিলেন? দেখো, 1526 খ্রিস্টাব্দে বাবর কি করলো? পানিপথের যুদ্ধে জিতলো। পানিপথ, প্রথম পানিপথ। ঠিক আছে, জিতলো তো। তারপরে তার মধ্যে আরেকটা যুদ্ধ হলো, সেটা হচ্ছে ঘরঘরার যুদ্ধ। তারপরে সব থেকে সিগনিফিকেন্টলি যেই যুদ্ধটা বাবর জয়লাভ করলো সেটা হচ্ছে 1587। 1587 কোন যুদ্ধ? খানোয়ার যুদ্ধ। কার সাথে? রানা সাঙ্গা, অপশন নাম্বার বি। কোথাকার রানা? মেওয়ার, রাজপুত। ঠিক আছে, মেবারের রানা রাজপুত সংগ্রাম সিংহ, রানা সাঙ্গা, বা কোথাও কোথাও তোমরা দেখবে এরকম লেখা থাকবে নামটাকে, সংগ্রাম সিংহ। ঠিক আছে, এবং এই যুদ্ধে জয়লাভ করার পর বাবরের যে ভারতবর্ষে ভিত্তি বা মুঘল সাম্রাজ্যের ভিত্তি, সেটা অনেক পাকাপোক্ত হলো। ঠিক আছে, অনেক পাকাপোক্ত হলো। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 17, ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ এটা হয়েছিল কিন্তু বাবরের সাথেই। কত খ্রিস্টাব্দে? ডেটটা আমরা নিয়ে নেব, তারপর আমরা অ্যান্সারটা করব। তাহলে 26-এ করলো কি? পানিপথ, প্রথম পানিপথ। 27-এ কি করলো? খানোয়ার। 29-এ করলো হচ্ছে ঘরঘরা, অপশন নাম্বার সি। বাবরই কিন্তু করলো। ঠিক আছে, বাবর ভার্সেস মাহমুদ লোদি ও নুসরাত শাহের মিলিত বাহিনী। ঠিক আছে, মাহমুদ লোদি ও নুসরাত শাহের মিলিত বাহিনী মিলে কিন্তু করলো, এবং বাবর এখানেও জয়লাভ করলো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের যে মানে মেডিয়েভাল পিরিয়ডটা চলছিল, আমরা হচ্ছে জাস্ট মুঘল পিরিয়ডে এন্টার করেছি। আমরা ধীরে ধীরে মুঘল পিরিয়ড শেষ করে ব্রিটিশ পিরিয়ডে যাব। তারপরে আমরা জিওগ্রাফি, সায়েন্স, পলিটি প্রত্যেকটা সাবজেক্টকে আমরা কিন্তু এইভাবেই করব। তোমরা যারা যারা রেগুলার ক্লাসগুলো করছো তোমরা জানো। আজকে তো হোমওয়ার্ক তোমাদেরকে দিলামই, যে পানিপথ কোন রাজ্যে অবস্থিত, ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.